লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের এইচএসসি বিএম শিক্ষাক্রমের অনলাইন ভিত্তিক ক্লাস শিক্ষা কার্যক্রমের আওতায় আমি তোমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 ক্লাস দেব। তার আগে আমি বলতে চাই, সারা বিশ্ব আজ মহামারী করোনা আক্রান্ত। এই করোনা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি গুলো হচ্ছে, আমরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করব, কিছুক্ষণ পর পর আমরা সাবান দিয়ে হাত ধুব এবং বাইরে বের হলে আমরা মাস্ক পরিধান করে বের হব এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। যেখানে সেখানে থুতু ফেলব না, অর্থাৎ নিরাপদ স্বাস্থ্যবিধিটা আমরা মেনে চলব। তোমরা এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে। তোমরা প্রত্যেকে মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধিটা মেনে চললেই এই মহামারী থেকে আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 এর প্রথম ক্লাস হিসাব বিজ্ঞানের ভূমিকা, এই বিষয়টা নিয়ে আমি ক্লাস করব। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের এই 4টা বিষয়ের উপর আলোকপাত করব। হিসাব বিজ্ঞান কি, এর মৌলিক উদ্দেশ্য সমূহ কি কি, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান কি, প্রথমে আমি বলতে চাই হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব, অর্থাৎ একটা কারবারি লেনদেন সংগঠিত সঙ্গে সঙ্গে হিসাবের খাতা আমরা কিভাবে লিপিবদ্ধ করব, সেই কলা কৌশলটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। J.R. ব্যাটলিবয় নামক একজন হিসাব বিজ্ঞানী, তিনি এভাবেই সংজ্ঞায়িত করেছেন যে হিসাবের খাতায় কারবারি লেনদেনগুলো লিখে রাখার যে কলা কৌশল, তাই হিসাব বিজ্ঞান। আবার J.R. ব্যাটলিবয়ের পাশাপাশি W.F. প্রিসলি নামক একজন বিজ্ঞানী, তিনি বলেছেন হিসাবের খাতায় সুসংঘবদ্ধ ও সুনির্দিষ্ট ভাবে, সুশৃঙ্খল ভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলা হয়। আমেরিকান সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী সংস্থা, তারা বলেছেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনগুলোকে হিসাবের খাতায় সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, সংগ্রহণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ এবং একটা নির্দিষ্ট সময়ান্তে চূড়ান্ত ফলাফল নির্ণয়ের মাধ্যমে তথ্যগুলোকে সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করার যে পদ্ধতি, তাই হচ্ছে হিসাব বিজ্ঞান। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা এটাই বলতে পারি যে যে শাস্ত্র বা যে পুস্তক বা যে বই পাঠ করলে হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হিসাবের খাতায় সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এবং একটা নির্দিষ্ট সময় অন্তে কারবারের সঠিক আর্থিক ফলাফল, অর্থাৎ আয় ব্যয় নিরূপণের মাধ্যমে কারবারের সঠিক আর্থিক চিত্র প্রস্ফুটন করে এই তথ্যগুলোকে এই প্রতিষ্ঠান বা কারবারি প্রতিষ্ঠানের যারা সুবিধাভোগী, যারা এই তথ্য প্রাপ্তি
প্রাপ্তির হকদার তাদের মধ্যে এই তথ্যগুলোকে সরবরাহ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। সার্বিক কার্যক্রমটাকে বলা হয় হিসাব বিজ্ঞান। কাজেই হিসাব বিজ্ঞান খুব বাস্তবসম্মত একটা বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা কারবারের সঠিক চিত্র আমরা পেতে পারি। তাহলে আমি তোমাদেরকে আবার বলছি, হিসাব বিজ্ঞান হচ্ছে যে শাস্ত্র পাঠ করলে আমরা হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংগ্রহণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এবং একটা নির্দিষ্ট সময় বলতে আমরা সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 1 বছর। আধুনিক বিশ্বে 1 বছরটাকে স্ট্যান্ডার্ড হিসাবে মনে করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ান্তে চূড়ান্ত হিসাব প্রণয়ন করে এর যে ফলাফল বা আর্থিক অবস্থা, এই অবস্থাটা সঠিক চিত্র উপস্থাপন করে এর সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য সরবরাহ করাটাই হচ্ছে তথ্য সরবরাহ করার সার্বিক কার্যক্রমই হচ্ছে হিসাব বিজ্ঞান। আমরা বুঝতে পারলাম হিসাব বিজ্ঞান কি। আমরা এখন তোমাদেরকে এর মৌলিক উদ্দেশ্য সমূহ নিয়ে আলোচনা করব। মৌলিক উদ্দেশ্য সমূহ কি, হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য থাকতে পারে, হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞানের প্রথম এবং প্রধান মৌলিক উদ্দেশ্য হচ্ছে এটা স্থায়ীভাবে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। আমরা যখনই একটা ঘটনা ঘটে, আর্থিক লেনদেন ঘটলো, সেই ঘটনাটাকে হিসাবের খাতায় প্রথম আমাকে লিপিবদ্ধকরণ করতে হবে। লিপিবদ্ধকরণ কার্যক্রমটা আমি তোমাদের পরে বলবো। লিপিবদ্ধ কার্যক্রমটা করা হয় জাবেদার মাধ্যমে, জাবেদা আমরা পরে আসবো। কিন্তু প্রথমে আমাদের কাজটা হচ্ছে হিসাবের খাতায় সুষ্ঠুভাবে লেনদেনটা লিপিবদ্ধকরণ করতে হবে। আমাদের পরবর্তী মৌলিক উদ্দেশ্যটা কি, আর্থিক অবস্থা নিরূপণ। এই যে লেনদেন লিপিবদ্ধ করলাম, এই লিপিবদ্ধকরণের অনেক ধারাবাহিক পাঠ আছে, সেগুলো অতিক্রম করে একটা নির্দিষ্ট সময়ে আমরা কি করব, প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করব। এবং এই আর্থিক অবস্থা নিরূপণ করে আমরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, মালিক পক্ষ বা এর সুবিধাজনক পক্ষ আছে তাদেরকে সরবরাহ করব। আমরা তারপরে কি আমাদের আরেকটা উদ্দেশ্য কি, আমাদের এই লেনদেন হিসাব বিজ্ঞানের আরেকটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে লাভ ক্ষতি নিরূপণ। একটা কারবার একটা নির্দিষ্ট সময় কি ধরনের লেনদেন করলো, লেনদেনের ফলাফলটা কি হলো, তার উপর নির্ভর করে কারবারের ভবিষ্যৎ। কাজেই কারবারের লাভ ক্ষতি নিরূপণ না করলে কারবারের সঠিক চিত্র ফুটে উঠবে না। এই জন্য আমাদের কি করতে হবে, কারবারে একটা নির্দিষ্ট সময় শেষে কারবারের লাভ ক্ষতি নিরূপণ করতে হবে। তারপরের পদক্ষেপটা কি, আরেকটা উদ্দেশ্য কি, গাণিতিক শুদ্ধতা যাচাই এবং গাণিতিক শুদ্ধতা কি, আমাদের যে হিসাবটা আমরা সংরক্ষণ করলাম সেই লেনদেনগুলোকে আমরা বিভিন্ন হিসাবের খাতায় শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণের মাধ্যমে আয় ব্যয় নিরূপণ করলাম, এটা সঠিক আছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। যাচাই করলে যদি দেখা যায় আর্থিক ফলাফল সঠিক হয়েছে, তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো জালিয়াতি ঘটে। কিন্তু যদি কোনো কারণে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায়, সেক্ষেত্রে বুঝতে হবে কোথাও কোনো আর্থিক জালিয়াতি বা চুরি বা কোনো অনিয়ম সংঘটিত হয়েছে। সেটা আমরা এই হিসাব বিজ্ঞান যদি আমরা ব্যবহার করি, হিসাব বিজ্ঞানটা সঠিকভাবে পাঠ করি, সঠিক নিয়মে পরিচালনা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় চুরি বা জালিয়াতি হয়েছে। এই বিষয়টাকে আমরা নির্ধারণ করতে পারব। আমাদের পরবর্তী যে নগদ অবস্থার নিরূপণ, আমরা যদি হিসাব বিজ্ঞানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নগদ অবস্থা নিরূপণ। আমরা যদি সঠিক নিয়মে হিসাব রাখি এবং সঠিকভাবে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, সঠিক চিত্র অবস্থান করি, অর্থাৎ নগদান বহির মাধ্যমে কিন্তু আমরা কারবারের সঠিক নগদ অবস্থা সম্পর্কে আমরা অবগত করতে পারবো। কাজেই আমাদের এটা একটা মৌলিক উদ্দেশ্য যে কারবারের নগদ অবস্থা কি সেটা কিন্তু এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানা সম্ভব। ব্যয় নিয়ন্ত্রণ, একটা কারবারের ব্যয় কতটুকু ব্যয় হয়েছে সে ব্যয়ের উপর নির্ভর করে কারবারের প্রতিষ্ঠানের মুনাফা কতটুকু হলো এবং এখানে ব্যয় অতিরিক্ত হয়েছে কিনা সেটা আমাদের ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি হিসাব বিজ্ঞানের সঠিক নিয়ম অনুসরণ করে চলি, সঠিকভাবে লেনদেন বদ্ধ করি, সংরক্ষণ করি, শ্রেণীবিন্যাস করি, সঠিক নিয়মে আয় ব্যয় নিরূপণ করি, সেখানে দেখা যাবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা পরিকল্পনা প্রণয়ন করেন তারা কিন্তু দেখবেন যে এখানে কোন ব্যয়টা অতিরিক্ত হয়েছে, বাহুল্য খরচ হয়েছে কিনা বা কোন ব্যয় পরিহার করা যায় কিনা। এর মাধ্যমে কিন্তু আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। কাজে এটাও হিসাব বিজ্ঞানের একটা মৌলিক উদ্দেশ্য। আরো কিছু উদ্দেশ্য আছে আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে ভুল ভ্রান্তি নিরূপণ করা। এবং কোনো কারণে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো আমরা কিন্তু খুঁজে বের করে সঠিক আর্থিক অবস্থাটা চিত্র বা সঠিক চিত্রটাকে আমরা তুলে ধরতে পারি। তুলনামূলক চিত্র আমাদের আরেকটা উদ্দেশ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য, তুলনামূলক চিত্র। আমরা বিভিন্ন আর্থিক বছরের সঙ্গে কারবারের
বর্তমান অবস্থার তুলনা করতে পারি, যে বিগত বছরে কত খরচ হয়েছে, আয় কত হয়েছে, আমাদের টোটাল নেট ইনকাম কত হয়েছে, আমরা কিন্তু এটা বিবেচনা করতে পারি। হিসাব বিজ্ঞানের এটা অন্যতম একটা উদ্দেশ্য, কারণ আমার তুলনা করলেই আমার কারবারের মুনাফার বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করতে হবে, ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিতে পারবে যে আমাদের গত বছর এই পরিকল্পনা ছিল, তার আলোকে আমাদের এই মুনাফা হয়েছে, এবছর এই মুনাফা হয়েছে, বা কারবার ক্ষতির দিকে যাচ্ছে, ভবিষ্যতে কারবারের গতি প্রকৃতি কি হবে সেই ব্যাপারে কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত উপনীত হতে পারেন। কাজে হিসাব বিজ্ঞানীরাও একটা প্রয়োজনীয় উদ্দেশ্য। যা আমরা আরেকটা উদ্দেশ্য বলি, সেটা হলো পরিকল্পনা প্রণয়ন। বিগত দিনের চিত্র এবং বর্তমানের চিত্রের আলোকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি করবেন, ভবিষ্যতে কারবারের গতি প্রকৃতি কি হবে, কারবার কতটুকু মুনাফা করতে চায়, কতটুকু তাদের টার্নওভার করতে চায়, সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তারা নীতি নির্ধারণ করতে পারেন, বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা হাতে নিতে পারে, নেওয়ার মাধ্যমে ব্যবসার অগ্রগতি সাধনে তারা ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা এর হিসাব বিজ্ঞানের যে মৌলিক উদ্দেশ্য সমূহ তার কিছু আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদেরকে বললাম, এর আলোকে তোমরা পড়ে নিবে, পড়ে তোমরা এখান থেকে আরো বেশি বেশি বইয়ের মূল যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের যে অধ্যায়টা আছে সেখান থেকে তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে তোমরা এটা জ্ঞান অর্জন করবে আমি আশা করি। তোমাদের এরপরে আমি হিসাব বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে একটু আলোচনা করব। হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। আধুনিক কারবারি বিশ্বে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়েছে। আমরা জানি ব্যবসায়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। সেই মুনাফা অর্জনের লক্ষ্যে সবাই ব্যবসা করে। ব্যবসা যদি মুনাফা অর্জন করতে না পারে, ব্যবসা যদি খালি ক্ষতিগ্রস্তের দিকে যায়, তাহলে কিন্তু কেউ ব্যবসা করবে না। কাজেই আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের উন্নয়নে, ব্যবসায়ের পরিচালনায় হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। সেই উপলব্ধি থেকে আমি বলতে পারি আমি কয়েকটা পয়েন্ট আকারে বলবো, লেনদেন লিপিবদ্ধকরণ আমাদের একটা প্রয়োজনীয় কাজ। কারণ আমরা যদি হিসাবের খাতায় লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধকরণ না করি, তাহলে কিন্তু আমরা কারবারের সঠিক চিত্র খুঁজে পাবো না, কারবারের সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করতে আমরা পাবো না। কাজেই লেনদেন লিপিবদ্ধকরণটা একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। আর্থিক অবস্থা নির্ণয়, কারবারের সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করতে হবে। লেনদেন লিপিবদ্ধ করেছি, সেই লিপিবদ্ধকৃত লেনদেনগুলো থেকে আমরা কি করব, আমরা বিভিন্ন তথ্য সব নিয়ে আমরা চূড়ান্ত হিসাব প্রণয়ন করবো। চূড়ান্ত হিসাব প্রণয়নের মাধ্যমে আমরা প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করতে পারবো। এভাবে আমরা কারবারের সঠিক চিত্র খুঁজে পাবো। এর মাধ্যমে আমি মনে করি যে আর্থিক অবস্থা নিরূপণ করাটা কারবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়, কাজে হিসাব বিজ্ঞানের এখানেও যথেষ্ট পরিমাণ গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। হিসাব বিজ্ঞানের সূত্র ব্যতীত আমাদের কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করা সম্ভব না। আমরা আর করতে পারি যে কারবারের যাবতীয় ভুল ত্রুটি, জাল জুয়া চুরি, অনিয়ম, সমস্ত কিছু এই ত্রুটিগুলো দূর করার জন্যও কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি উপেক্ষা করে কখনো জাল জুয়া চুরি রোধ করা সম্ভব না। কাজে হিসাব বিজ্ঞানের নিয়মকে অনুসরণ পূর্বক কোথায় জাল জুয়া চুরি ঘটেছে, কোথায় লেখার ত্রুটি হয়েছে, কোথায় বিচ্যুতি হয়েছে, কোথায় বাদ পড়েছে, কোন অর্থ আত্মসাৎ হয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু হিসাব বিজ্ঞানের নীতি ফলো করলেই আমরা কিন্তু এই বিষয়গুলো বের করতে পারবো। কাজে এটাও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের অন্যতম প্রয়োজনীয় একটা বিষয়। কারবার প্রতিষ্ঠান যদি অধিক মাত্রায় ব্যয় করে, তাহলে কিন্তু কারবারের উন্নয়ন সম্ভব নয়, কারবারের বিস্তার সম্ভব নয়, কারবারের গতিকে সঠিক নিয়মে অগ্রসর করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদেরকে তাদের ব্যবস্থাপনাকে ভাবতে হবে কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কারবারের সঠিক গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করা যায়। আমি তোমাদের আরেকটা প্রয়োজনীয়তার কথা বলছি, সেটা হচ্ছে দ্রব্যমূল্য নির্ধারণ। দ্রব্যমূল্য, একটা কারবারের যে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন গুলোর যে প্রতিটা ইউনিটের প্রাইস কত হবে বা একটা দ্রব্যমূল্য কত হবে, সেটা কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা করতে পারি। হিসাব বিজ্ঞান যদি আমরা অর্জন না করি, তাহলে কিন্তু আমাদের এই সঠিক নিয়মে একটা পণ্যের প্রোডাকশন কস্ট কত হয়েছে, অর্থাৎ ইউনিট প্রতি খরচ কত হয়েছে, সেটা আমরা নির্ধারণ করতে পারবো না। কাজে ইউনিট প্রতি ব্যয় নির্ধারণের জন্য, আমাদের দ্রব্যমূল্য নির্ধারণ করার জন্য ব্যয় নির্ধারণ করবো এবং এর সঙ্গে ইউনিট প্রতি কত টাকা মুনাফা হবে সেটা যোগ করে এবং আনুষঙ্গিক সমস্ত বাণিজ্যিক ব্যয়গুলা কি আছে সমস্ত কিছু
চিন্তা ভাবনা করি ব্যবস্থাপনা কিন্তু কর্তৃপক্ষ কিন্তু একটা দ্রব্যমূল্য নির্ধারণ করে থাকে। কাজে এখানে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রহিয়াছে আমি মনে করি। আমি আরেকটা কিছু বলতে চাই, আর্থিক প্রতিবেদন প্রণয়নের হিসাব বিজ্ঞানের ভূমিকা। হিসাব বিজ্ঞানের অনুসৃত যে নীতি, সেই নীতি অনুযায়ী কিন্তু একটা আর্থিক প্রতিবেদন আমাদের প্রণয়ন করতে হয়। হিসাব বিজ্ঞানের হিসাব সংক্রান্ত কাজে যারা জড়িত পক্ষ, একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব শাখা কি করবে, একটা নির্দিষ্ট সময় শেষে কারবারের সমস্ত আর্থিক চিত্রের একটা প্রতিবেদন প্রদান করবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। সেই প্রতিবেদনে কারবারের সঠিক আর্থিক চিত্রটা প্রকাশিত হবে। কাজেই সেটাও প্রণয়ন করতে হলে অবশ্যই হিসাব বিজ্ঞান অনুষ্ঠিত যে নীতিমালা, সেই নীতিমালা আমাদেরকে অনুসরণ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা সেটা হচ্ছে কি, নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণ। একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, যেমন ব্যবস্থাপনা বিভাগ থাকে, হিসাব শাখা থাকে, বিক্রয় একটা শাখা থাকে, ক্রয় একটা শাখা থাকে, প্রোডাকশন একটা শাখা থাকে, HRM একটা শাখা থাকে। অর্থাৎ এই যে বিভিন্ন শাখা, এই শাখাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কিন্তু আর্থিক যে শাখাটা, অর্থাৎ হিসাব যে শাখাটা, সেই শাখাটার উপর অনেকাংশে নির্ভর করতে হয়। হিসাব শাখা যদি সঠিক আর্থিক হিসাব আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দেয়, তাহলে আমাদের ভবিষ্যতে কারবারে কর্মী নিয়োগ দেওয়া যাবে না, ভবিষ্যতে আমাদের কর্মী ছাঁটাই করতে হবে, বা ভবিষ্যতে আমাদের ব্যবসার ক্রয়ের পরিমাণ বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, নাকি আমাদের বিক্রয় কিভাবে বৃদ্ধি করা যাবে, বিক্রয় বৃদ্ধি বিক্রয় বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ ভবিষ্যতে আমরা নেব, সমস্ত বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ, এটা কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়ে থাকে, এবং সেটাও ওই হিসাব বিজ্ঞানের অনুসৃত নীতিমালা অনুসারে। হিসাব বিজ্ঞানের বাইরে কোনো কাজই নেই, কারণ হিসাব বিজ্ঞান এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায় উৎকৃষ্টতা সাধন করা সম্ভব। আমি তোমাদের আরেকটা কথা বলতে পারি, বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও কিন্তু হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনেক। কারণ হিসাব তথ্য, যে সমস্ত তথ্যগুলা হিসাবের শাখা থেকে আমরা নিয়েছি, বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব বিভাগ, তার মাধ্যমে আমরা যে তথ্য বা প্রতিবেদন পেয়েছি, তার আলোকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হবে, আমাদের ব্যবসাটা কি হবে, গতি প্রকৃতি কি হবে তা নির্ধারণ করবে। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, তুলনামূলক বিচার বিশ্লেষণ। এই হিসাব বিজ্ঞানের মাধ্যমেই কিন্তু আমরা বিগত দিনের এবং আজকের যে কারবারের যে আর্থিক অবস্থা, আজকের যে কারবারের আমার মুনাফার অবস্থা বা টার্নওভারের অবস্থা, গত বছরের টার্ন অবস্থা, তার আগের বছরের টার্ন অবস্থা, তার আগের বছরের টার্ন অবস্থা, টার্নওভারের অবস্থা, সমস্ত অবস্থাগুলোকে আমরা বিবেচনা যদি করি, তাহলে কিন্তু আমরা কারবারের যে তুলনামূলক বিচার বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু আমরা কারবারের অগ্রগতি সাধন করতে পারি, এবং এটাও সম্ভব কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। কাজেই হিসাব বিজ্ঞান এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞানের মাধ্যমে একটা কারবার বা প্রতিষ্ঠানের গতি প্রকৃতিটাকে সঠিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়। আমি তোমাদের এই বিষয়টা শেষ করলাম, তোমরা বইয়ের থেকে বিস্তারিত আরো জেনে নেবে। হিসাব তথ্য কি? হিসাব তথ্যের ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের ব্যবহারকারী দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এবং অভ্যন্তরীণ যে নিরীক্ষক থাকেন, ওনারাই হল হিসাবের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ ব্যবহারকারী। আর বহিস্থ ব্যবহারকারী কারা? বহিস্থ ব্যবহারকারী হচ্ছে কারবারের যে ভবিষ্যৎ বিনিয়োগকারী, ঋণ প্রদানকারী সংস্থা, কর নির্ধারণকারী সংস্থা, তারপরে ভোক্তা, পাওনাদার, এরা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। তারপরে জনসাধারণ, তারপরে আছে কি বলবো, গবেষক, যারা এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গবেষণা করে, বিভিন্ন সংস্থা আছে যে গবেষণা করে, তাদের গবেষক। তারপরে আছে বণিক সমিতি, শ্রমিক সংঘ, এরা কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানের বহিস্থ তথ্য ব্যবহারকারী। কাজেই আমরা জানি যে হিসাব বিজ্ঞানের কিন্তু অন্যতম একটা বলিষ্ঠ শাখা হচ্ছে, কিন্তু বলিষ্ঠ কাজ হচ্ছে কিন্তু যে হিসাব তথ্যের ব্যবহারকারী। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কিন্তু আমরা বলেছিলাম যে তথ্য, হিসাব সংক্রান্ত যাবতীয় লেনদেনের তথ্য সংরক্ষণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ ও একটা নির্দিষ্ট সময়ান্তে হিসাবের সঠিক কারবারি অবস্থান নিরূপণ পূর্বক এর তথ্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সরবরাহ করা। এই যে তথ্য সরবরাহ করা, সেই তথ্য সরবরাহ কাদেরকে করব?
তাই এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের একটা অন্যতম শাখা। কাজেই আমাদের এই তথ্যের ব্যবহারকারী দুই প্রকার, কি কি? একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হলো বহিস্থ ব্যবহারকারী। বহিস্থ ব্যবহারকারী কারা আমরা জানলাম এবং আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা জানলাম। এই হচ্ছে আমাদের হিসাব তথ্যের সংক্রান্ত যাবতীয় আলোচনা। আমি তোমরা এটা বিস্তারিত তোমরা জেনে নিবে। আমি আরেকটা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো হিসাব বিজ্ঞানের সুবিধা। লাস্ট হিসাব বিজ্ঞানের সুবিধা নিয়ে আমি তোমাদের কথা বলি। হিসাব বিজ্ঞানের সুবিধা কি? হিসাব বিজ্ঞানের অনেক সুবিধা রয়েছে। হিসাব বিজ্ঞান যদি আমরা অধ্যয়ন করি তাহলে কারবারের সঠিকভাবে সঠিক নিয়মে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে পারবো। আমরা সঠিক নিয়মে হিসাব বিজ্ঞান লেনদেনগুলো সঠিক নিয়মে স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে পারবো। লেনদেনকে শ্রেণীবিন্যাস করতে পারবো। সঠিক নিয়মে আমরা এর আর্থিক অবস্থা তুলে ধরতে পারবো। সঠিক নিয়মে আমরা আর্থিক অবস্থা তুলে ধরতে পারবো, তুলে ধরতে পারবো। গাণিতিক শুদ্ধতা কিভাবে যাচাই করা যাবে আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারবো। কারণ একটা হিসাব বিজ্ঞানের যে নীতি, সেই নীতি অনুযায়ী যদি আমরা হিসাব সংরক্ষণ করে থাকি তাহলে ভুল ত্রুটি, জাল জোয়া চুরি যা কিছুই করুক না কেন কারবারে, সমস্ত কিন্তু আমরা সঠিক নিয়মে কিন্তু এটা উদ্ঘাটন করতে পারবো। উদ্ঘাটন করলেই কিন্তু আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই হবে। আমরা কি করতে পারি? পরিকল্পনা প্রণয়ন করতে পারি। এটা একটা সুবিধা। কারণ হিসাবের তথ্য ব্যবহার করে আগামী দিন আমার ব্যবসার গতি প্রকৃতি কি হবে, আগামী দিন আমাদের ব্যবসার পরিকল্পনা কি হবে, আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তারপরে কি আয় ব্যয় কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে তা আমাদের বিগত বছর এবং বর্তমান বছরের তুলনামূলক বিচার বিশ্লেষণ করেও কিন্তু আমরা আগামী দিনে আমাদের কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, ব্যয় যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার আয়ের পরিমাণ বাড়ানো সম্ভব। কাজেই একটা ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখার জন্য আমাদের কিন্তু অবশ্যই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। আয় ব্যয় নিরূপণ করতে হবে, নিরূপণ করে সেখানে আমাদের ভবিষ্যতে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান সরকারকে কর দিয়ে থাকি। কর নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। এবং এই হিসাব বিজ্ঞান যদি আমি পাঠ করি তাহলে কিন্তু কিভাবে কর দিব, সরকারকে কর দিতে হবে, সেই কর নির্ধারণের কিন্তু আমাদের সুবিধা হবে। কারণ কর বাধ্যতামূলক এটা দিতেই হবে। ব্যবসা প্রতিষ্ঠান মানেই তো সেখানে মুনাফা অর্জিত হবে, সেই মুনাফার একটা অংশ সরকারকে রাষ্ট্র পরিচালনায় অংশীদার হিসেবে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমাদের কর নির্ধারণ করতে হবে। সেই কর নির্ধারণের জন্য হিসাব বিজ্ঞানের ভূমিকা রয়েছে। কাজেই এটাও একটা কারবারের সুবিধা। বিভিন্ন সময় আমাদের যে হিসাব সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলোকে আমরা লিপিবদ্ধ করে রাখি, সেই তথ্যগুলোকে সহায়ক একটা দলিল হিসাবে কিন্তু আমরা প্রয়োজন ব্যবহার করতে পারি। ভবিষ্যতে বিভিন্ন সময় বিভিন্ন লেনদেনগুলোর যে খাতায় হিসাবের খাতা আমরা লিপিবদ্ধ করে রাখি, সেই লিপিবদ্ধ করে রাখার যে রেকর্ড, যে পেপারস গুলো, যেমন আমাদের অনেক সময় লেনদেনের পেপারস থাকে, যেমন চালান থাকে, তারপরে রসিদ থাকে, ভাউচার থাকে, সেই ভাউচার গুলোকে কিন্তু আমরা ভবিষ্যতে কারবারের দলিল হিসেবে ব্যবহার করতে পারি। কাজেই আজকে তোমাদের এই পর্যন্তই আমি নিলাম। এই যে হিসাব বিজ্ঞানের সুবিধা, অর্থাৎ তোমাদের আজকে আমি 5টা টপিকের উপর আলোচনা করলাম। হিসাব বিজ্ঞান কি, এর মৌলিক উদ্দেশ্য কি, এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা এবং হিসাব বিজ্ঞানের সুবিধা, এই যে বিষয়গুলো আলোকপাত করলাম, তোমরা বাসায় গিয়ে বিস্তারিত ভাবে আমাদের টেক্সট যে বইগুলো আছে সেই বইয়ের মধ্যে পড়লে আমি ক্লাস নিলাম আর সামনের যে ভবিষ্যতের বইগুলো পড়বে, দুইটার সমন্বয়ের মাধ্যমে তোমাদের এখান থেকে লব্ধ জ্ঞান অর্জিত হবে। সেই জ্ঞান আগামী তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমরা প্রতিফলন ঘটাতে পারবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, কোভিডময় বিশ্ব, এই বিশ্বে আমরা কোভিড থেকে নিরাপদ থাকি। তোমরা সবাই সুস্থ থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে এবং নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।